তো এখন আর্মি পাহারা আর ওই যে ট্যাঙ্ক থাকার কারণে এদের পাশা ফুলে তো ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে, পেট ফুলে ফুটবল হয়ে গেছে, মনে করতেছে মুই কি হনুরে। কিন্তু এরা জানে না রংপুরের লোক সবচেয়ে নিরীহ, গোপালগঞ্জের লোক সবচেয়ে নিরীহ। গোপালগঞ্জে গিয়ে কিন্তু ট্যাঙ্কিতে ঢুকতে হয়েছে, ওইখান থেকে আসতে পারছে কারণ শেখ হাসিনা রাস্তাটা এত সুন্দর করেছিল, এত সুন্দর আর বড় করেছে, পালায় আসতে পারছে। রংপুর থেকে পালানোর সুযোগ নেই, রাস্তা কিন্তু অত ভালো না। আর আমাদের জামালপুর রাস্তা তো আরো খারাপ। মাশাআল্লাহ যেগুলো যাবে হেলিকপ্টার ছাড়া আর আনতে পারবে না, আর হেলিকপ্টার তো আর সেনাবাহিনী দিবে বলে মনে হয় না। ট্যাঙ্ক দিয়েও তারা জামালপুর, ময়মনসিংহ, রংপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ গফরগাঁও এগুলো থেকে তারা ট্যাঙ্ক দিয়েও আসতে পারবে না। ট্যাঙ্ক সহ নিয়ে যমুনা নদীর মধ্যে ফেলে দেবে। যখন ম্যাগাজিন নিয়ে যায় সেটা লিক হয়ে যায়। আজকে এত গোপন মিটিং, চিন্তা করেন, এত গোপন মিটিং লিক হয়ে গেল, তাহলে কি সবাই আওয়ামী লীগ? তারা লিক করলো, তারা কারা? তারা বাংলাদেশের জনগণ। ওরা এখনো বুঝতে পারছে না যে ওরা যেখানে যেখানে যাচ্ছে সবকিছুই রেকর্ডেড, সবকিছুই মানুষ জানে। হয়তো সামনে আনছে না, হয়তো সামনে আনছে, সবাইকে শত্রু বানিয়ে ফেলেছে। ওরা পালাবে কোথায়? ওরা একটা কক্সবাজারে মিটিং করতে পারলো না, এটা সিসিটিভি ফুটেজ সামনে চলে আসলো, ওরা দেশ ছেড়ে পালাইতে পারবে তো? না না না, আমি বিশ্বাস করি না। একটা হলো ইউনূস পালাতে পারবে না, কারণ সে লোভী তো। ওই যে দেখবেন কিছু কিছু ওই যে বেশি খায়, খাইতে খাইতে পেট ফেটে যায়, ডক্টর ইউনূসের দশা হবে তাই। সে তার কিন্তু স্কোপ আছে পালায় যাওয়া, সে যাচ্ছে না কেন? লোভে পড়ে গেছে, লোভে পড়ে গেছে। সে এত খাচ্ছে, দেখেন আদম ব্যাপারী হয়ে গেছে, এত খাচ্ছে খেতে লোভে না ভাই। ও জানে ও 32 ভাঙাইছে, ও জানে যে ওর অস্তিত্ব গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক কিচ্ছু থাকবে না, জানে। এখন বাঁচানোর চেষ্টা করতেছে ও। লোভ খেয়ে বলছে, মানে দেখেন না, প্রথম মদ খাইতে বসলে চিন্তা করে যে আরে মদ দে খাইতে খাইতে যখন বমি করে তখনটা বলে আল্লাহ কই খাইলাম, ভগবান বাঁচাও। বা গাঞ্জা খাইতে যায় বলে দূর বেটা, সিগারেট খেয়ে আমি পাতলা জিনিস, টানের পর টান দিয়ে ইউনূসের অবস্থা কি সে এখন কিন্তু সেই ইয়েতে আছে, মানে তার ডোজ ওভার হয়ে গেছে। এখন সে কোনো এই যে আচ্ছা চিটং যেটা হইলো, কেন আপনি বলেন তো পিটারাস ঢাকায় কেন না? চিটং যেয়া তাদের আজকে এগুলো কিন্তু সাইন, আজকে তাদের মহা উৎসব, লুটপাটের মহা উৎসব, এটা রেখে তারা যাচ্ছে কক্সবাজার। এটা কেন? কি এমন বিমানে করে কক্সবাজার যেতে হয়? শেখ ফরিদ ভাই, শেখ তাপস, আমি মনে করি হাসান মাহমুদ, তাপস সহ এই ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, এরা আওয়ামী লীগের রাজাকার। এরা আওয়ামী লীগের যতটা ক্ষতি করেছে, এরা প্রগতিশীল মানুষদেরকে, বুদ্ধিদীপ্ত মানুষদেরকে একা দায়িত্বে ক্ষতি করেছে। কোর্টটাকে বেচে দিয়েছে তাপস। সে শুধু সাধারণ মানুষকে আমি দেখেছি অনেক, আমি তো জেল টেল খেটেছি, এই কোর্ট চত্বরে আমার অনেক দৌড় ছিল। তাপসকে শুধু আপনি আইনজীবী হিসাবে পয়সা দেবেন, আপনার অটো বেইল, এবং ওই কোর্টে যারা সৎ আইনজীবী ছিল, বিচারপতি, তাদেরকে তছনছ করে দিয়েছে তাপস। সেই তাপস 3রা আগস্ট পালিয়েছে না, শেখ হাসিনাকে ফোন করে, এই কল রেকর্ড শোনেন নাই? সেই এয়ারপোর্টে নিয়ে বৈশা শেখ হাসিনার পারমিশন তখন নিচ্ছে যখন সে এয়ারপোর্ট দিয়ে পার হইতে পারতেছে না। 3রা আগস্ট কত বড় রাজাকার গাদ্দার, চিন্তা করেন। শেখ হাসিনা তখনও তার তুই করে বলতেছে, আপন ভাবতেছে। সে কিন্তু বলতেছে একটু ইমিগ্রেশন অফিসারের, চিন্তা করেন সে কত বড় বাটপার, কত বড় অকৃতজ্ঞ হইলে পরে। শেখ হাসিনা কি একটা ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলে? ও জানে যে সরকারের পতন হবে, ও পালায়ে যাচ্ছিল। এই পালায়ে যাওয়া ব্যক্তিরা, এই রাজাকাররা, এই যে নিক্সন চৌধুরী, সে কলকাতায় 33,000 টাকা দিয়ে পার নাইট তার ছিল রিসোর্টের ভাড়া। নারী মদের ব্যাপারে কত ছিল, এগুলো সব তথ্য ফাঁস করবে। হাসান মাহমুদের আমি যদি সে যদি এর মধ্যে মরে যায়, তার পরবর্তী প্রজন্ম দেখবে যে তার বাপ চাচা কত বড় বদমাইশ ছিল, কত বড় ধর্ষক ছিল। এগুলোর পুরো আমল নামা, এমন না যে আমি ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটু মনে করাইলাম আর কি। হ্যাঁ, আওয়ামী লীগের যারা আছেন চিন্তা করেন তো, শেখ হাসিনাকে ফেলে সে পালিয়ে যাচ্ছে তাপস, তখন ইমিগ্রেশন কিন্তু তাকে ছাড়ে নাই। তাপস এত প্রভাবশালী, শেখ হাসিনার পরিবারের লোক, তাদের দাপটে বাংলাদেশ, সে কিন্তু 3রা আগস্ট যাইতে পারে নাই, তারে যাইতে দিচ্ছিল না, শেখ হাসিনার হস্তক্ষেপে গেছে। সার্জিস হাসনাতরা যাবে কেমন? পারবে না, এরা সময় পাবে না। শোনেন, আমি বলি, আমি ফরিদ তো অখ্যাত একটি ব্যক্তি, অখ্যাত, তাই না? আমি যখন 11 আগস্ট দেশ ছাড়ি, আমাকে যে কত রকম কৌশল, কত রকম পদ্ধতি করে আসতে হয়েছে আমি জানি তো। আমি অখ্যাত মানুষ, আমার দ্বারা কারো ক্ষতি হয় নাই, তা বলছিলাম তো আপনাদের আসতে হয়েছে। আপনি কিছু জানেন, আপনি কিছুটা জানেন, আপনি আমার কাছের মানুষ, তাই বলেছিলাম। তাহলে এরা কিভাবে যাবে বলেন? এদের তো পত্রিকায় ছবি আছে, টিভিতে আসছে, দাঁত কেলায়, একজন তো দাঁত পালিয়েছে, দাঁত দেখে চিনে ফেলবে একে। তো এরা পালাইতে তো আমার মনে হয় কি জানেন, তারা যে স্থানে থাকবে, মানে
সেই স্থানে এরা মানে শব্দগুলো উচ্চারণ করলাম না, এরা মব ভায়োলেন্স করেছে না, টিট ফর টাট। আপনি যা করেছেন, ইটটি মেরেছেন, পাটকেল খেতেই হবে, আপনি কল্পনাই করতে পারতেছেন। এরা আমি বুঝি না, আপনি বিশ্বাস করেন, আমি অনেকবার বলেছি, আমি বর্তমান আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে ভাবতেছি না, এরা অভ্যস্ত। আওয়ামী লীগ 21 বছর বিরোধী দল ছিল, তারা কোনো বিষয় না, এরা নির্যাতিত হয়েছে, এরা জানে নির্যাতন কিভাবে সহ্য করতে হয়। এদের কি আমার মনে হয় ওদের একটা টিপস দেবো, যদি ওদের কেউ দেখে থাকে, আমার মনে হয় ওদের জন্য ওরা যদি কোথাও পালাইতে না পারে ভারত যাইতে পারে। ভারত পালাইলে ভারতের লোকজন ওদের মেরে ফেলবে না, যদিও ক্ষয়াকার দিয়ে যে শব্দটা বইলা পিলারের সাথে বেঁধে রাখবে, যে বলেছিলেন না সেভেন সিস্টার্স খেয়ে ফেলবি, এখন এসছিস কেন, মানে এগুলো করবে, কিন্তু মেরে ফেলবে না। ভারত একমাত্র তাদের জায়গা যেখানে গেলে ভারতীয়রা মারবে না। কিন্তু ওই চাণক্য নীতির দেশ তো, সারা জীবন প্যাকেট হয়ে যাবে আর কি। হ্যাঁ, এরা কিন্তু আমার কি মনে হয় জানেন, কিছু চিঙ্কুমাম আর জামাতিরা পালাবে ভারতে, কারণ এদের জায়গা দেওয়ার জন্য লোক আছে, আপনি ভালো করেই জানেন। আপনার আমাকে জায়গা দেওয়ার কিন্তু লোক নাই, এদের দেখবেন মাসের পর মাস, বছরের বছর পালবে। এই চিঙ্কুমাম আর বিহারের বাচ্চারা এদের পালবে, আমি জানি কোথায় কোথায় যাবে তাও আমি জানি। কিন্তু এই যে যারা এনসিপি গ্যাং, এরা কিন্তু ভারতও পালাইতে পারবে না, এরা স্পটে আরেক শব্দ উচ্চারণ করলাম, ওই যে আমরা জামালপুরের ভাষায় বলছি না, পাবলিক এদের পেটে পাড়া দিয়ে গুবাই করে ফেলবে, এয়ারপোর্টে যাবে, যেইখানে পাবে। আওয়ামী লীগের কথা বলি নাই কিন্তু, আমি আবারও বলছি প্রিয় দর্শক, আমি কিন্তু আওয়ামী লীগের কথা বলি নাই। এই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, চায়ের দোকানদার, পানের দোকানদার, মাছের ব্যাপারী, চায়ের দোকানের কর্মচারী, ওই শপকিপারের যে অ্যাসিস্ট্যান্ট, দোকানের কর্মচারী, তারা এদের পেটে পাড়া দিয়ে গুবাই করে ফেলবে। কারণ কি জানেন, আপনি আওয়ামী লীগের কথা বলেন না, আওয়ামী লীগ তো নাই, পালাই গেছে, দেশে তো নাই, তাহলে আওয়ামী লীগের কথা বলবেন কেন? এখন তো সব তারাই, আওয়ামী লীগ কে আছে নাকি দেশে? না, এখন তো দেশে আওয়ামী লীগ নাই। শুনেন, আমার বিবি সাহেব একবার না জামালপুরে গেল, গিয়ে বললো, কি ব্যাপার তোমাদের এখানে দেখি, তুমি না বলো এখানে বিএনপি আছে, আমি এটা লিখছিও কিন্তু, তুমি না বলো তোমাদের এলাকার সব বিএনপির লোক, বিএনপি, হ্যাঁ কোকো সব তো আওয়ামী লীগ, একটা তো বিএনপি দেখি না। আমি তখন এটা করোনার সময়, আমি তখন তাকে বলেছিলাম, মানে হুট করে, মানে শর্ট জার্নিতে গিয়েছিলাম, গিয়েছি আর এসেছি, তো ওই তাৎক্ষণিক, তো ওই যে আপনার বলছে কি জানেন, আমি বললাম দেখো গণেশটা যখন উল্টিবে তখন দেখবো একটা আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না। ঠিক তাই, আমাদের জামালপুরে এখন কেউ আওয়ামী লীগ নেই, সব বিএনপি। ঠিক যেমন এর আগে সবাই ছিল বিএনপি। তো বাংলাদেশের জনগণকে হাসানা তারা জানে না যে বাংলাদেশের জনগণ যে এরা আর কত বড় পল্টিবাজ, গুপ্ত শিবির বলে না, এই গুপ্ত শিবিররা কত পল্টিবাজ, বাংলাদেশের জনগণ যে কি চিজ। এরা সকালে একদল করে, বিকেলে আরেক দল, সন্ধ্যায় আরেক দল। এরা কখন যে কারে ভালোবাসে আর কখন কাকে যে কিক আউট করবে এটা এরা বুঝতে পারবে। জাস্ট সেনাবাহিনী বেরাকে চলে গেলে ক্ষমতা থেকে যেতে হবে না। আসাদ নূর, আপনার মাধ্যমে আবার বলে দেই এই দর্শকদের, এদের ক্ষমতা থেকে যেতে হবে না, শুধু বেরাকে ফিরে যেতে দেন সেনাবাহিনীকে। বেরাকে ফিরে যাওয়ার পরে এদের একটু নিজের এলাকায় ঘুরে আসতে বলেন, 7 দিন গেলে 3 দিনই মাইর খাবে এবং জুতার বাড়ি খাবে সাধারণ মানুষের হাতে। ঢিল তো হিসেবই নাই। এরা অন্য ডিস্ট্রিক্টের কথা বাদ, মনে করেন আমার জামালপুরে এনসিপি গ্যাং যাইতে পারবে না, মায়ের খাবেই খাবে, 2 দিন গেলে 1 দিন মায়ের খাবে। মানে সে প্রথম দিনই মায়ের খেতে পারে, কিন্তু 2বার 1বার করে প্রতি আমার জামালপুরে যেতে বললাম, বৃহত্তর ময়মনসিংহ ডিস্ট্রিক্টের সব কথা বললাম। আর কোথাও এই আমাদের দেশে 38টা সংসদীয় আসন, বৃহত্তর ময়মনসিংহ ইনক্লুডিং টাঙ্গাইল, এই 38টা আসনে তারা যদি প্রতি 2 দিন 1বার করে মার খাবে, এরা ক্ষমতায় আসলেও যদি সেনাবাহিনী বেড়াকে চলে যায়, সেনাবাহিনী শুধু বেড়াকে যাইতে দেন, তারপরে দেখেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর বলতে পারেন যে হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস না, হাউ মেনি পেডিতে হাউ মেনি গম হয়ে যাবে। এরা বুঝতেই পারবে না। এদের তো জামালপুরে ময়মনসিংহ এর কথা বলি, এদের তো এখন আর্মি পাহারা আর ওই যে ট্যাঙ্ক থাকার কারণে এদের পাশা ফুলে তো ময়মনসিংহ পাউরুটি হয়ে গেছে, পেট ফুলে ফুটবল হয়ে গেছে, মনে করতেছে মুই কি হনুরে। কিন্তু এরা জানে না রংপুরের লোক সবচেয়ে নিরীহ, গোপালগঞ্জের লোক সবচেয়ে নিরীহ। গোপালগঞ্জে গিয়ে কিন্তু ট্যাঙ্কিতে ঢুকতে হয়েছে, ওইখান থেকে আসতে পারছে কারণ শেখ হাসিনা রাস্তাটা এত সুন্দর করেছিল, এত সুন্দর আর বড় করেছে, পালায় আসতে পারছে। রংপুর থেকে পালানোর সুযোগ নেই, রাস্তা কিন্তু অত ভালো না। আর আমাদের জামালপুর রাস্তা তো আরো খারাপ। মাশাআল্লাহ যেগুলো যাবে হেলিকপ্টার ছাড়া আর আনতে পারবে না, আর হেলিকপ্টার তো আর সেনাবাহিনী দিবে বলে মনে হয় না। ট্যাঙ্ক দিয়েও তারা জামালপুর, ময়মনসিংহ, রংপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ গফরগাঁও এগুলো থেকে তারা ট্যাঙ্ক দিয়েও আসতে পারবে না। ট্যাঙ্ক সহ নিয়ে যমুনা নদীর মধ্যে ফেলে দেবে। জি, আমাদের শেখ ফরিদ ভাই বলছিলেন তাঁর এলাকার কথা, যারা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আপনার এলাকায় গেলে কি হবে সেটার অনুমান আপনি এখানে লিখতে পারেন, আমরা পরবর্তীতে পড়ে নেব, দর্শকরা পড়বেন। আসলে আপনারা কি মনে করেন, আপনি আমরা মিলেই তো সমাজ, তো আপনাদের মতামতটাও, দর্শকদের মতামতটাও জরুরি, আপনারা লিখবেন। আর সর্বশেষ একটা কথা শুধু স্মৃতিচারণ করতে চাই যে আমরা দেখলাম শেখ ফরিদ ভাই, আপনি এটা দিয়ে যদি একটু শেষ করেন, আমরা শেষের দিকে। শেখ ফরিদ ভাই, শেখ হাসিনা পালাইছেন বলছেন, এটা আগস্টের সময় আমি 2-1বার বলছি, মানে বলার জন্য বলছি,
কিন্তু এবং আমি নির্যাতিত চরমভাবে আওয়ামী লীগের কাছ থেকে, সেই অনুযায়ী আমি কোনো প্রতিশোধ নেই নাই, এবং নেওয়াটাই স্বাভাবিক। আমি ওইটা মানে রাজনীতিতে আসলে ব্যক্তিগত জীবন টানাটা উচিত না, যে কারণে আমি টানি নাই। তবে এটাতে যারা আওয়ামী লীগের রাজাকার তাদের নিয়ে একটা এপিসোড আমি পরে করবো, সেটা একটা পরে আলোচনা। আমি শুধু বুঝতে চাই শেখ ফরিদ, আমি শুধু বুঝতে চাই যে এই ইউনুস গ্যাং যে অবস্থা করছে এবং তাদের পালানোটাই হচ্ছে খুব স্বাভাবিক বিষয়। তারা এই দেশে কোনোভাবেই টিকতে পারবে না, কারণ একে একে তারা সবাইকে মানে শত্রু বানাইছে। এবারে পালাইছে বইলা যে সকল ইসলামপন্থী সন্ত্রাসীরা উল্লাস করতেছে, আমি দেখছি মাদ্রাসার ছাত্রদের রাস্তার মধ্যে এরকম লিখে দিচ্ছে আপা, আরেকদিকে পালাইছে, ছাত্ররা লাফাচ্ছে আপা পালাইছে। হ্যাঁ, এই কথাগুলো কি ইসলামপন্থীদের বলা মানায়? তাদের নবী তো পালাইছিল, তাহলে তো বলতে হয় যে শেখ হাসিনা হিজরত করেছেন। আপনি যদি এটা একটু বলেন আসলে কি হয়েছে। চমৎকার একটা কথা বলেছেন। আমাদের প্রতিবেশী দেশ ভারতবর্ষে সম্রাট হুমায়ুন, তিনি 15 বছর পলাতক ছিলেন। 15 বছর পলাতক অবস্থায় তার সন্তান হয়েছে, ঠিক আছে? পালায় গেলেই, আর যদিও শেখ হাসিনা পালান নাই, কারণ হলো আপনি নিজেও বলছেন, ওটা কথার কথা বলছেন, হেলিকপ্টার দিয়ে রাষ্ট্রীয় প্রটোকলে পৌঁছে দেয়া আসে। ইয়েস 18 জন ব্যক্তি আপনাকে নিয়ে গেল, আপনাকে নিয়ে দিয়ে আসলো, সেটা বুঝি পালায় যাও বলে? আর ল্যাংটা সুলেমান বর্ডার ক্রস করে গেল, সেটা বুঝি পালায় না? নিজে তো পালাই গেল তাহলে। সেটাই, তাদের যে নয়া নবী, ডিজিটাল নবী, সে নিজেও তো পালাইছে। এবং তাদের যে আব্বু গোলাম আজম তো 72 সালে পালিয়ে গেছিল, 71 সালে পালিয়ে গেছিল জিয়ার সময়। সে দেশে আসার পরও 20 বছর পালাইছিল, তাবলিগে পালাইছে, আমি নিজের চোখে দেখেছি। আমাদের সরিষাবাড়িতে গিয়ে জামালপুরে গিয়েছিল সালাম তালুকদার সাথে দেখা করতে, সালাম তালুকদার সাথে দেখা করে নাই, বলছে জামাত রাজনৈতিক দল হইলো। গোলাম আজম দেশের ভিতরে পালায় থাকতো, বিদেশেও পালায় ছিল। কেন? ওই যে রাজাকারের বাচ্চা রাজাকার সাংঘাতিক মাহমুদুর রহমান, আমার দেশ নাকি কি মামার দেশ নাকি রাজাকারের দেশ পত্রিকার নাম, তুরস্কে পালায় নাই, শফিক রহমান পালায় নাই, সাংঘাতিক ইলিয়াস পালায় নাই, তারপর যে বালাজারি নাকি সালাজারি আছে সে মালয়েশিয়া পালায় নাই। ও এগুলো বললেই তো শেখ হাসিনা পালায়, শেখ হাসিনা পালাইছে। আর আপনি ঠিকই বলেছেন, এটা তো পালানো না, হিজরত। এটা তো হিজরত তো নবীর সুন্নত, শেখ হাসিনা নবীর সুন্নত পালন করছে, এটা তো ভালো কথা। মুসলিম দেশের একজন মুসলিম প্রধানমন্ত্রী, সে হিজরত করেছে, সমস্যা কি? এবং কি মজার বিষয় দেখছেন, প্রফেট মোহাম্মদ, ইসলামের প্রফেট মোহাম্মদ মক্কা থেকে ইহুদিদের রাষ্ট্র মদিনায় হিজরত করেছিল, আর শেখ হাসিনা মুসলমানদের প্রধানমন্ত্রী, তিনি হিজরত করেছেন হিন্দু ভারতে। এটা নতুন কিছু না, নবীর বংশধররাও ও ভালো কথা মনে করছেন। ওই যে কারবালায় যে মারামারি হইলো, কারবালায় যে মুসলমানরা মুসলমানদের জবাই করলো, নবীর সব বংশ তো, হযরত আলীর সব বংশ, নবীর সব বংশ তো ভারতবর্ষে পালিয়েছিল, তারা তো এখানে পালিয়ে আসছিল, এটা তো ঐতিহাসিক সত্য। তো এই যে যারা পালাইয়া বলা নিজের সুখ খুঁজে, এই সুখ, এমনকি তাদের যে আরেক ডিজিটাল সন্ত্রাসী আব্বাস লাদেন নাকি নাম ছিল, না ফাদের নাম ছিল সন্ত্রাসী, সে কোথায় ছিল? সে তো একবার ইয়েমেনে পালায়, একবার সে তো পাকিস্তানে পালাইয়া ছিল। সে পালায় নাই, সৌদি আরবের নাগরিক, সৌদি আরব এবং আমেরিকার নাগরিক ছিল লাদেন, সে পালায় নাই, আফগানিস্তান থেকে পালায় আমেরিকার ভয়ে পাকিস্তানের ক্যান্টনমেন্টে গিয়ে পালাইছিল। তো ওটা পালানো না? এরা রাজনীতিতে অনেক কিছুই ঘটে। আর এই যে বামপন্থীও যারা বলে পালাইছে, তাদের নেতা চে গুয়েভারা পালায় নাই, ফিদেল কাস্ট্রো পালায় নাই, পালিয়ে যায় নাই। তো এটা পালিয়ে যাওয়ার যে সংজ্ঞা তারা দিচ্ছে, আর তারাই তো বলে যে 2 স্টেপ ফরওয়ার্ড 1 স্টেপ ব্যাক, এইভাবে তাকে আগাবে পিছবে, আগাবে পিছবে, এভাবেই তো যাবে। এরা নিজেদের ওই যে মানে নিজের বেলায় এরা 16 আনা বোঝে, অন্যের বেলায় 12 আনা দিতে রাজি না। এরা বলতেছে পালিয়ে যাওয়া, আমি বলে দেই আজকে, এই যে যারা বলতেছে না পালিয়ে যাওয়া, শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরবেন, এরাই দেখবেন, তখন দেখবেন আপনারা আমার দৌড়ের উপরে রাখবে, তারাই ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবে। এই আসাদ নূর যে এত কিছু বলতেছে, আমি যে এত কিছু বলতেছি, নিজু মজুমদার যে এত কিছু বলতেছি, দেখবেন আমরাই চান্স পাবো না, এরাই ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবে। আমার তাদের সাথে তখন বড় আওয়ামী লীগের কেউ থাকবে না। যেমন অনেকে আমাকে গালাগালি করে, আমি তাদের লিখি, তোমাদের আমি গালি দিব না, কারণ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আমি দেশে ফিরতে পারবো কিনা জানি না, তোমরাই আওয়ামী লীগের অফিসে গিয়ে বসে থাকবা, তাই তোমাদের গালি দিলে তো বিপদ, কারণ তখন তোমরা এখন যেমন বিএনপি করো, জামাত করো, তখন আওয়ামী লীগ করবা। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। তো আমি আপনাকে একটা জিনিস বলে দেই, রাজনীতিতে এরকম থাকবেই, রাজনীতিতে উত্থান পতন থাকবেই। তাহলে তারেক রহমান, আপনি অন্য কিছুকে বলতেছেন কেন? পালিয়ে যাওয়া এবং হিজরত করা, তাও তো একটাই থাকে, সে তো লিখিত দিয়ে গেছে তারেক রহমান যে আমি রাজনীতি করবো না। ইভেন সে তো আসতেও পারতেছে না, সে কালকে বাংলাদেশে ঢুকলে পরশুদিন প্রধানমন্ত্রী, আমি নিজেও বলেছি, সে দেশে কেন আসে না? যারা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা ধরলাম পালিয়ে গেছে, কেবল 1 বছর হলো, আজকে নিয়ে 1 বছর। তারেক রহমানের তো 1 বছর, তো তারেক রহমানেরও গেল। তারেক রহমান যে 12 বছর যাবত আছে, সে দেশে আসে না কেন?
এখন কার ভয়? আগে না হয় শেখ হাসিনা ছিল, ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, আওয়ামী লীগ ছিল, এখন কার ভয়? শেখ হাসিনা কেন আসে না? সরি, মানে তারেক রহমান কেন আসে? এখন তো শেখ হাসিনা নাই, তারেক রহমান আসুক। এই যে যারা অভিযোগ করার আগে ওই যে আঙ্গুলটা অন্যের দিকে দেওয়ার আগে আপনি দেখেন আপনার দিকে আঙ্গুল দিছি, একটা আঙ্গুল আমার দিকে, 3 আঙ্গুল এই যে ঘুরে আছে, মানে নিজের দিকে তারা তাকায় না যে কয়টা আঙ্গুল তার দিকে যায়। এই হচ্ছে আমাদের দেশের সমস্যা। তবে আমাদের দেশ ওই যে সেই শেখ সাদির বয়ান দিয়ে আমি শেষ করি, হার চিজ পয়দা হতা হয়। উর্দুকে ফার্সি, উর্দু কেন বলি? কারণ হিন্দি বললে আবার ভারতের দালাল বলবে, বাংলা বললে আবার হিন্দুর ভাষা বলবে, তাই ফার্সিটাকে অনুবাদ করে উর্দুতে বলি, কারণ এরা তো ফার্সি বুঝবে না। হার চিজ পয়দা হতা হয় হার কারবালাকে বাদ। এই কারবালা মানে ওই ইমাম হোসেনের যে মুসলমানেরা 4000 আলেম জবাই করছে ওই প্রস্তাব, ওই কারবালা না। কারবালা মানে হচ্ছে ডিস্ট্রয়, ধ্বংস, মানে প্রত্যেক ধ্বংসের পরে নতুন কিছু সৃষ্টি হয়। তো 5ই আগস্ট আমার মনে হয় একদিন বাংলাদেশের জন্য শুভ কিছু বয়ে আনবে। ওই সাপে বর বলতে বাংলায় প্রবাদ আছে না, সাপে বর হয়ে যাবে এটা। সুতরাং এটা দরকার ছিল, তার জন্য কিন্তু আজকে চিন্তা পারছেন হাসান মাহমুদরা যে কার নাম বললেন যে ফোন পালাই গেছে, শেখ হাসিনা তার তো ফুফু নাকি হয় নাকি চাচি হয়, তাকে রেখে পালাই গেছে। আরে তাপস তার আত্মীয় হয় না, সে পালাই গেছে। আমার বিশ্বাস আমি ফরিদ বিপদে বলে আপনি পালাবেন না, আমার দৃঢ় বিশ্বাস আছে। আপনি আমার রক্তের কেউ না, আমার দলের কেউ না, বা আমি আপনার দল করি না, আমরা কেউ পালাবো না। বরং আপনি আসাদ বিপদে বললে আমি এগিয়ে যাব, আমি ফরিদ বিপদে পড়লে আপনি এগিয়ে যাবেন, এটা আপনি প্রমাণও করেছেন, আমিও প্রমাণ করেছি। আমি গিয়েছি যখন আপনাকে সারা বাংলাদেশ খুঁজে, তখন কলকাতায় শুধু আপনাকে দেখার জন্য, আপনাকে আত্মবিশ্বাস দেওয়ার জন্য গিয়েছিলাম কলকাতায়। আবার আপনিও আমাকে সঠিক পরামর্শ দিয়েছেন বিপদে, যে আপনি এটা করেন, ওইটা করেন, ওইটা করেন। এখন ব্যক্তিগত পর্যায়ে বলতে গেলে তো শেখ ফরিদ ভাই জেল থেকে বের হয়ে আমি পরিবাগে গেলাম না, গোলাপবাগ কি জায়গাটার নাম, আমরা সেমিনার করলাম, পালানোর তো লোক